ওকে, থ্যাংক ইউ। আমরা আসলে কথা বলতেছিলাম প্রাইস নিয়ে। যারা প্রথম আজকের জন্য নতুন আসছেন একেবারেই তাদের জন্য একটু বলি। আমরা আসলে কোর্স যেটা পড়তেছি এটার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ মার্কেটিং, বিপণন নীতিমালা বা বিপণনের প্রিন্সিপালসগুলো নিয়ে কথা বলতেছি। সো আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি মিড টার্মের আগ পর্যন্ত। সো মিড টার্মের পরে আমরা মেইনলি শুরু করছি মার্কেটিং 4P নিয়ে কথা বলা শুরু করেছি। সো মার্কেটিং 4P নিয়ে আমরা কথা বলতেছিলাম। সো মেইনলি আমরা বলতেছিলাম 4P নিয়ে মূলত মার্কেটিংয়ের কোর্সটা ডিজাইন করা হয়েছে। সো 4Pতে আমাদের ছিল প্রোডাক্ট, 2 নম্বরে ছিল প্রাইস, খাদিজা 3 নম্বরে কী হবে? প্লেস অ্যান্ড প্রমোশন। বসেন। সো আমরা 4P নিয়ে কথা বলতেছি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। সো প্রোডাক্ট বিষয়ে আমরা 2টা লেকচারে অনেক কথা বলে ফেলেছি। লেকচার 1 এবং 2 এটা সম্ভবত ERP-তে আপলোড করা হয়েছে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন একটু যারা পরে আসছেন। সো প্রোডাক্ট বলতে আমরা বলতেছিলাম যে কোনো পণ্য যেটা আসলে বাজারে বিক্রি করা যায়, যা মানুষের কোনো একটা নিড ফুলফিল করে, এমন যে কোনো কিছুকে প্রোডাক্ট বলে। সো এটা ফিজিক্যাল গুডসও হতে পারে, সার্ভিসও হতে পারে। সো এটা নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম। প্রোডাক্ট বিভিন্ন প্রকার হতে পারে, কনজিউমার প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। সো আমরা মেইনলি কথা বলা শুরু করবো প্রাইস নিয়ে আজকে। প্রাইস, গতদিন আমরা ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলেছিলাম প্রাইস নিয়ে। প্রাইস মানে হচ্ছে মূল্য। সো জেনারেল সেন্সে আমরা বুঝি যে কোনো একটা পণ্য বা সেবা নিতে হলে আপনাকে একটা দাম পে করতে হয়। এই যে আমরা দামের কথা বলতেছি এটি হচ্ছে প্রাইস, রাইট? সো যে কোনো একটা পণ্য অথবা সেবা আপনি যা নেবেন কিছু একটা বিনিময় দিতে হয়, এই বিনিময় ভ্যালুটাকে আমরা বলি প্রাইস। ইন জেনারেল সেন্স, একেবারে ন্যারো সেন্সে আমরা বলি মূল্য হচ্ছে অ্যামাউন্ট অফ মানি যেটা আসলে এক্সচেঞ্জ করতে হয় কোনো একটা পণ্য বা সেবা নিতে হলে। সো আমরা যেটাকে টাকা বলি, আমরা বাংলাদেশে বলি যে টাকার বিনিময়ে আমরা এটা করি। সো প্রাইস আমরা গতদিনও বলতেছিলাম যে মার্কেটিংয়ের এলিমেন্ট হচ্ছে 4টা, মেইনলি মার্কেটিং মিক্সের এলিমেন্ট 4টার ভিতরে 3টে এলিমেন্ট, দ্যাট ইজ প্রোডাক্ট, প্লেস অ্যান্ড প্রমোশন। এগুলো হচ্ছে খরচমূলক, এগুলো সবগুলোতে খরচ হয়। প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য খরচ করতে হয়, প্লেস বা ডিস্ট্রিবিউশনের জন্য খরচ করতে হয়, প্রমোশন করার জন্য খরচ করতে হয়। প্রাইস হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটার মাধ্যমে আসলে প্রফিটেবিলিটি হয় বা কোম্পানি প্রফিট করে, যে কোনো প্রতিষ্ঠান প্রফিট করে প্রাইসের মাধ্যমে। সো এটা খুবই একটা ক্রুশিয়াল এলিমেন্ট যেটার মাধ্যমে একটা কোম্পানি টিকে থাকে, অস্তিত্ব টিকে থাকে বা লাভ করে বা সামনে আগায়। সো এই জন্য প্রাইসটার ইম্পর্টেন্সই সবচেয়ে বেশি। সো আমরা বলতেছি প্রাইস ইন ন্যারোয়েস্ট সেন্স, প্রাইস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি চার্জ ফর এ প্রোডাক্ট অর এ সার্ভিস। কোনো একটা পণ্য বা সেবার জন্য যে মানিটারি ভ্যালুটা চার্জ করা হয় এটা হচ্ছে প্রাইস। আমরা ব্রডার সেন্সও গতদিনও মনে হয় একটু বলছিলাম যে প্রাইস ইন মোর ব্রডলি, প্রাইস ইজ দ্য সাম অফ অল দ্য ভ্যালুস that customers give up to gain the benefits of having or using a product or service. Say for example, when you want to buy a product, say for example a phone, একটা ফোন আপনি যখন কিনতে যান তখন সিম্পলি এই ফোনের দাম মনে করেন 10,000 টাকা। এটা হচ্ছে ম্যানিটারি ভ্যালু যেটা আপনাকে দিতে হবে, কিন্তু এর পাশাপাশি আপনার কিছু খরচ আছে না? আপনি ফোন কেনার 3 সপ্তাহ আগে থেকে চিন্তা করেন কোনটা কিনবেন, মোবাইলে বা কারোর বন্ধুদের কাছে জিজ্ঞাসা করেন, নেটে সার্চ করেন কোনটা কি, কত মেগাপিক্সেল ক্যামেরা, কোনটা রম কত, র্যাম কত, এটা কত, এটা কত। মানসিক একটা প্রেশারের মধ্যে থাকেন, যাতায়াত খরচ আছে, যদি 7-8টা বন্ধুকে নিয়ে যান নাকি আবার নাস্তা করাইতে হয়, তাহলে কিন্তু শুধু 10,000 টাকার মধ্যে সীমাবদ্ধ হলো না, এর বাইরে আরও অনেক ভ্যালুগুলো আছে যেটা আপনাকে গিভ আপ করতে হয়। সেই সকলগুলো সমষ্টিকে আমরা বলতেছি প্রাইসটা আর কি। আমরা যখন ব্রডার সেন্সে বলতেছি আমরা তখন বলতেছি সব কিছু মিলেই প্রাইস। যারা অফিসিয়াল কেনাকাটা করেন তারা জানেন যে কোনো একটা পণ্য কেনার সাথে সাথে ওর সাথে যোগ হয় বহন খরচ, মেরামত খরচ, ইনস্টলেশন খরচ, দেন টোটাল আপনি বিল ধরাই দেন যে এত টাকা। ইভেন যারা সেলসে বা ইয়েতেও আছেন, কোথাও গেছেন এবং আসছেন, এই খরচও কিন্তু আপনার ওইটার সাথে অ্যাড করতে হয়। যেমন একটা কম্পিউটার কিনতে গেছি অফিসের প্রয়োজনে, যেমন এখানে একজন আছে আইটির লোক, উনি একটা কম্পিউটার কিনতে গেছেন মনে করেন। সো কম্পিউটারের খরচ মনে করেন 32,000 টাকা, এর সাথে উনি যোগ করবে যাইতে 100 টাকা, আসতে 300 টাকা, টোটাল 400 টাকা, তাহলে 32,400 টাকা। এটা কিন্তু প্রাইসের ইনক্লুডেড। সো আমরা যখন বলতেছি ব্রডার সেন্সে প্রাইস, এরকম যতগুলো ভ্যালু আছে সবগুলো অ্যাড করে তারপর আমরা বলতেছি এটা হচ্ছে মূল্য। বাট ইন ন্যারোয়েস্ট সেন্স প্রাইস বলতে আপনি যে মানিটারি ভ্যালুটা ত্যাগ করেন এটার নামই মূল্য বা প্রাইস। সো আমরা একটু সামনে আগাই। ওয়ালাইকুম আসসালাম, আসেন, বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। আর নামাজের পর খেতে একটু লেট হয়ে যায় তাই না, খাওয়া দাওয়া করে উঠতে উঠতে? নামাজ কিন্তু অনেক আগে শেষ হয়েছে, লিফট আজকে একটা, আচ্ছা যাই হোক।
সো আমরা মেজরলি এটা নিয়ে কথা বলবো, স্ট্র্যাটেজি আর মেথড অফ প্রাইসিং। এইটা উপরে মনে হয় কালারের কারণে দেখা যাচ্ছে না টপিক্সটা। এটা হচ্ছে স্ট্র্যাটেজিস অর মেথড অফ প্রাইসিং, যেটা আমরা গতদিন শর্টলি কথা বলতেছিলাম ম্যানুয়ালি, যে সাধারণত তিনভাবে প্রাইস সেট করা যায়। একটা হচ্ছে কাস্টমার ভ্যালু বেসড প্রাইসিং, একটা হচ্ছে কস্ট বেসড প্রাইসিং অ্যান্ড কম্পিটিশন বেসড প্রাইসিং। সো এটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলতে চাই। ভেরি ফার্স্ট ওয়ান হচ্ছে কাস্টমার ভ্যালু বেসড প্রাইসিং। আমরা গতদিন যেমন বলতেছিলাম, কোনো একটা পণ্য বা সেবা অনেক সময় আমরা দেখি এটার এত টাকা মূল্য হওয়ার কথা না, বাট এর টাকা অনেক বেশি হয়। বিকজ অফ কাস্টমাররা এটার বিষয়টা পারসেপশন হোল্ড করে, এই পারসেপশনের কারণে আমরা এটার মূল্য বেড়ে যায়। যেমন আমরা বলতেছিলাম BMW কার বা মার্সিডিজ ব্যাস, এগুলো তৈরি করার খরচ কি আসলে এত? বা রোলেক্স ঘড়ি, এটা তৈরি করতে কি না, আমারটা রোলেক্স না, মানে রোলেক্স ঘড়ি যেটা আছে এটা তৈরি করতে কি আসলে এত খরচ হয় না, কিন্তু এটার দাম এত বেশি কেন? এটাকে বলে কাস্টমার ভ্যালু বেসড প্রাইসিং। দ্যাট মিনস হোয়াট? আমরা বলছি সেটিং প্রাইস বেসড অন বায়ার্স পারসেপশনস অফ ভ্যালু রেদার দ্যান অন দ্য সেলার্স কস্ট। বিক্রেতার কত খরচ হয়েছে এটা ইস্যু না, ইস্যু হচ্ছে সেলাররা এই বিষয়ে কী পারসেপ্ট করতেছে, এটা কত ভ্যালুয়েবল প্রোডাক্ট, তার উপর ভিত্তি করে প্রাইস নির্ধারণ করবো। ব্র্যান্ড ভ্যালু, মে কল ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড আমরা স্পেসিফিক কথা বলবো, আপাতত আমরা প্রাইসিং ভ্যালু নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, ইটসেলফ কাস্টমার একটা পণ্য বা সেবা সম্পর্কে বা ওই কোম্পানি সম্পর্কে কী পারসেপশন হোল্ড করে তার উপর ভিত্তি করে প্রাইসিং করা। এর সাথে কস্টের কোনো সম্পর্ক নাই, যে আমার এই পণ্য তৈরি করতে কত খরচ হয়েছে, বা অন্যান্য কম্পিটিটর যারা আছে তারাই এরকম পণ্যের কত দাম রাখতেছে, এর সাথে কোনো সম্পর্ক নাই। রেদার কাস্টমার পারসেপশনটা কি, এটা এখানে আমরা নির্ধারণ করি আর কি। কি ইস্যু আসছে একটু পরে আসছে আমরা ইস্যুটাতে। সো দেয়ার আর টু টাইপস অফ ভ্যালু বেসড প্রাইসিং, গুড ভ্যালু প্রাইসিং আর ভ্যালু অ্যাডেড প্রাইসিং। গুড ভ্যালু প্রাইসিং হচ্ছে সব কিছুর একটা ভালো কম্বিনেশন, অফারিং দ্য রাইট কম্বিনেশন অফ কোয়ালিটি অ্যান্ড গুড সার্ভিস অ্যাট এ ফেয়ার প্রাইস। ফেয়ার প্রাইস বুঝিত না, বেশিও না কমও না, মোটামুটি কোয়ালিটিও ভালো এবং আমরা সার্ভিসও ভালো, সব কিছু মিলে একটা ফেয়ার প্রাইস। ফেয়ার বাংলা হচ্ছে, ফেয়ার বাংলা কি, ন্যায়সঙ্গত মূল্য আর কি, ন্যায়সঙ্গত মূল্য আর কি, ন্যায্য মূল্য বলা যেতে, ন্যায্য মূল্য বলা যেতে পারে। দেন ভ্যালু অ্যাডেড প্রাইসিং, অ্যাটাচিং ভ্যালু অ্যাডেড ফিচার্স অ্যান্ড সার্ভিস টু ডিফারেন্সিয়েট এ কোম্পানিজ অফার অ্যান্ড চার্জিং হায়ার প্রাইস। এটাই মেইনলি আমরা যেটা মিন করতেছিলাম কাস্টমার ভ্যালু বেসড প্রাইসিংয়ে, যে আমরা হচ্ছে কোনো একটা পণ্য বা সেবার যত ভ্যালু অ্যাড করতে পারবো তত প্রাইস হায়ার করব। যেমন আপনি অনেক পণ্য কেনার সময় দেখবেন যদি এটা নেন তাহলে খরচ এত, যদি এটা নেন তাহলে খরচ এত, যদি এটা না নেন খরচ এত হয়ে যাবে, মানে একটা ভ্যালু অ্যাড হইতে থাকবে আর দাম বাড়তে থাকবে। যেমন আপনারা টিভি কিনতে গেছেন, টিভি অনেক ক্যাটাগরি আছে না এখন বাজারে পাওয়া যায় কিনা। এলসিডি মনিটরের টিভি তো আপনারা তো সবাই জানেন, আমি বরং না জানার কথা, বাট আমিও দেখছি ছোটোবেলা এলসিডি টিভি, তারপরে আসলো এলইডি টিভি, তারপরে আসলো সিআরটি থেকে এলসিডি, দেন এলইডি, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে দেওয়ালে থাকে, তারপরে হচ্ছে ঝুলে থাকে, অনেক টাইপের আছে না। সো এই যে ভ্যালু এক একটা বাড়ে, ভ্যালু বলতে এত একটা ফিচার বাড়তেছে, দামও বাড়তেছে, বা যদি একটা ফিচার কমে যায় দাম কমে যাবে। এখন তো ম্যাক্সিমাম টিভিগুলোতেও যে অনলাইন অ্যাটাচ থাকে বা ওয়াইফাই অ্যাটাচ থাকে সব, ওখানে আপনি ইউটিউবিং করতে পারেন, এটা। সো কিছু ফিচার কমে গেলে দাম কমে যায়, যদি ফিচার বাড়তে থাকে দাম বেড়ে যায়। যেমন আপনি একটা হোটেল রুম নেবেন, শুধু থাকবেন, কোনো রকম থাকার জায়গা আছে, এর ভ্যালু একরকম, এসি রুমে থাকবেন ভ্যালু একরকম, সাথে টিভি আছে, ওয়াইফাই আছে, ভ্যালু একরকম, মানে প্রাইস একরকম। সো এটিকে আমরা বলতেছি ভ্যালু অ্যাডেড প্রাইসিং। আপনাদের যদি আইডিয়া থাকে ভ্যাট সম্পর্কে, ভ্যাটের ফুল মিনিং কি জানো মোহন সাহেব? ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা মনে আছে নিশ্চয়ই আমাদের, ব্যাপারটা কেমন ছিল? ভ্যালু অ্যাডেড ট্যাক্স মনে আছে না? বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? 1 জুলাই 1991, যখন আমরা সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করলাম আর কি, এরশাদ পতনের পরে। তো তখন আমাদের রাষ্ট্রের ইনকামের একটা সোর্স হিসেবে ভ্যাট চালু করা হয়। হাওয়ার ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা মানে কি? এটা মানে হচ্ছে কোনো একটা পণ্য বা সেবা যদি আপনি হিসেবে বিক্রি করেন তাহলে সরকারকে একরকম খরচ, মানে একটা ট্যাক্স দিতে হবে। যদি ভ্যালু অ্যাড করেন ট্যাক্স বেড়ে যাবে, আরও ভ্যালু অ্যাড করবেন আরও ট্যাক্স বেড়ে যাবে। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল বলি, গম বিক্রি করবেন সাপোজ, গম। সো আপনি যদি বাজারে গম বিক্রি করতে নিয়ে যান, বাজার কিন্তু একটা খাজনা দিতে হয়, খাজনা। এই গম কোনো একটা কোম্পানি কিনে প্যাকেট করে বিক্রি করবে, তাকে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে। আপনার যে খাজনা এসে এই ট্যাক্সটা একটু বেশি। এই গম যদি একেবারে আরও রিফাইনারি করে ছোটো ছোটো প্যাকেট আকারে বিক্রি হয় তাহলে ট্যাক্সের পরিমাণ আরও বেড়ে যাবে। এই গম থেকে যদি রুটি বিক্রি করে আপনি বিক্রি করেন আরও ট্যাক্স বেড়ে যাবে। এই জন্য এটা নাম হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কোনো একটা পণ্য বা সেবার যত ভ্যালু অ্যাড করতে থাকবেন তত ট্যাক্সের পরিমাণও বাড়তে থাকবে, এর নাম হচ্ছে ভ্যাট। হাওয়ার সো আমরা বলতেছি ভ্যালু অ্যাডেড প্রাইসিংটাও এরকম,
কোনো একটা পণ্য বা সেবার ভ্যালু অ্যাড হইতে থাকবে, অর্থাৎ ফিচার বাড়তে থাকবে, দামও বাড়তে থাকবে। ফিচার কমতে থাকবে, দামও কমতে থাকবে। আপনারা মোবাইলের কথাই ভাবেন না, ফিচার বেশি হলে দাম বেশি না, আরও একটু বেশি কনফিগারেশন বেশি হবে, দামও বাড়বে, কনফিগারেশন কম হবে, দামও কমবে। সো এই সংক্রান্ত ইস্যুকে আমরা বলি ভ্যালু অ্যাডেড প্রাইসিং। সো আমরা বলতেছি কাস্টমার ভ্যালু বেসড প্রাইসিং দুই ধরনের হয়, একটা হচ্ছে ফেয়ার প্রাইস, যেটাকে আমরা বলতেছি গুড ভ্যালু প্রাইসিং, আর একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রাইসিং। সো ফিচার বাড়ার সাথে সাথে দাম বাড়তে থাকবে, ভ্যালু অ্যাডেড প্রাইসিং। যার উপর ভিত্তি করে আমরা যেটা বলতেছিলাম ব্র্যান্ড ভ্যালু বা এই ব্যাপারগুলো আছে, এর উপর ভিত্তি করে মূলত এগুলো প্রাইসিং করে থাকে। এখন আসলে ইথিক্যাল লিগ্যাল এই বিষয়গুলো আছে কিনা? হ্যাঁ আছে, বাট এটা ওই যে বলে না কিতাবে আছে, বাস্তবে নাই আর কি। ওই যে একটা ফ্রেজ ছিল না, বাংলা ফ্রেজ, যে কিতাবে আছে গোয়ালে নাই, কেমন একটা ছিল না, হকশেপের গরু কিতাবে আছে গোয়ালে নাই, এরকম একটা ব্যাপার ছিল। সো অনেক কিছু আমাদের কিতাবে আছে, ওখানেই সীমাবদ্ধ, নাথিং এলস। হ্যাঁ, আমরা গতদিন বলতেছিলাম, আপনাদের সাথে বলছিলাম মনে হয় ডাম্পিং প্রাইসিং, মনে আছে না? ব্যাপারটা কি ইথিক্যাল না আনইথিক্যাল? তো ওয়ার্ল্ডে এটাই তো করে, সবাই তো করতেছে তো এমএনসিগুলা। আমাদের দেশ সরকার দেখতেছে না? দেখতেছে তো, তাদেরকে সুযোগ করেই তো দিচ্ছে। হ্যাঁ, এই যে একটা ইস্যু আছে, সরকার ট্যাক্স পাচ্ছে তো। বাংলাদেশের সবচেয়ে বেশি ট্যাক্স পেয়ারের মধ্যে একটা ব্যাট, তাই না? ব্রিটিশ আমেরিকান টোবাকো। এই সরকারই আবার তার মন্ত্রণের মাধ্যমে জানাচ্ছে না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই সরকারই বলতেছে না এগুলোর জন্য পরিবেশ ক্ষতি হইতেছে। হোয়াই স্টপ হচ্ছে না কেন? যেমন আচ্ছা, যাই হোক, এরকম অনেকগুলো বিষয় আছে, দ্বিমুখী কথাবার্তা। আপনি বলতেছেন একরকম, করতেছেন আরেক রকম। এরকম অনেকগুলো আসপেক্ট, আপনারা অনেক সিনিয়র, আপনারা আরও ভালো জানবেন, অনেক বিষয়ই আছে। হাবার সো আমরা একটু সামনে গাই, কাস্টমার ভ্যালু বেসড প্রাইসিং এর আইডিয়াটা বুঝছি কিনা, যে আইডিয়াটা আসলে কি। এটা হচ্ছে কম্পিটিশন দেখা হবে না, সেলারের কস্টও দেখা হবে না, রেদার কাস্টমাররা এই পারসেপশন কীরকম করতেছে ভ্যালুর বিষয়ে, তার উপর ভিত্তি করে প্রাইসিং করা হবে। যদি আমরা দুইটার একটা কম্বিনেশনের ফেয়ার প্রাইস করতে পারি, তাহলে এটাকে আমরা বলতেছি গুড ভ্যালু প্রাইসিং। আর যদি ভ্যালু বাড়াইতে থাকি, তখন প্রাইসও বাড়তে থাকবে, এটাকে আমরা বলতেছি ভ্যালু অ্যাডেড প্রাইসিং, অ্যাজ লাইক ভ্যাট। সো দ্য নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন কস্ট বেসড প্রাইসিং। সিম্পলি প্রাইসিং মেথড বলতে আমরা এটাই বুঝি, আমাদের মাথায় এটাই ঘোরে আর কি। যে কোনো একটা পণ্যের দাম 20 টাকা, এর উপরে আমি 20% মুনাফা করতে চাই, তাহলে 2 টাকা, তাহলে এটা প্রাইস হবে 22 টাকা। সিম্পল, এটা আমরা সবাই বুঝি কম বেশি। এবং আপনি ইনিশিয়ালি যদি কখনো এন্টারপ্রেনার উদ্যোগ নিয়ে থাকেন বা ভবিষ্যতে নেবেন, অথবা প্রিভিয়াসলি নিছিলেন, আপনি এরকমই প্রাইসিং করছিলেন, যে আমরা বন্ধুরা মিলে কোনো একটা অনুষ্ঠানে ব্র্যান্ড বিক্রি করব, ব্র্যান্ড তৈরি করতে খরচ হয়েছে আমাদের 3000 টাকা, এত প্যাকেট হয়েছে, প্রতি প্যাকেটের কস্ট হয়েছে এত টাকা, আমরা প্রফিট করতেছি এত টাকা, তাহলে প্রত্যেক প্যাকেটের দাম পড়বে 85 টাকা। সিম্পল প্রাইসিং বলতে আমরা মোটামুটি আমাদের মতো এটাই আসে। সো এটাই হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং বা কস্ট বেসড প্রাইসিং। সো এটা জানার জন্য আমাদের যে ইস্যুগুলো জানতে হবে, আমরা টিসি ইকুয়াল টু এফসি প্লাস ভিসি, যারা কমার্সে বা এই লাইনে আছেন তারা বুঝতেছেন এটা আসলে কি। টিসি মানে টোটাল কস্ট, এফসি মানে ফিক্স কস্ট, ভিসি মানে ভেরিয়েবল কস্ট। যে তিনটে এখানে লেখা আছে দেখেন, ফিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্ট। ফিক্সড কস্ট কি? যেটাকে বলে স্থায়ী ব্যয়। আপনারা অ্যাকাউন্টিং পড়ছেন, কোর্স বা পড়তেছেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়তেছেন না? বা আগামী সেমিস্টার হয়তো আছে, হ্যাঁ, ওখানে হয়তো বিস্তারিত পড়বেন। ফিক্সড কস্ট কী জিনিস? স্থায়ী ব্যয়। আপনি কত পরিমাণ উৎপাদন করবেন তার সাথে এইটা তেমন কোনো সম্পর্ক নেই, মোটামুটি একটা লেভেল পর্যন্ত এটা সেম থাকে। যেমন ওয়্যার হাউস খরচ, গুদাম ভাড়া নিছেন, আপনি এখানে 3 বস্তা গুদাম করেন নাকি 3 টন গুদাম করবেন, ভাড়া মরগান 15,000-15,000ই থাকবে, কমবেও না বাড়বেও না, ফ্রি একদম ফাঁকা আছে, তবু কি আপনার ভাড়া কমবে? কমবে না কিন্তু। সেটিকে বলে ফিক্সড কস্ট, যেটি হচ্ছে কস্ট দ্যাট ডু নট ভ্যারি উইথ প্রোডাকশন অফ সেলস লেভেল। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এটা ভ্যারি করে না। আপনি 1 ইউনিট উৎপাদন না করলেও আপনার গোদাম ভাড়া দিতে হবে 15,000, যদি 15,000 ইউনিট উৎপাদন করেন তবুও 15,000 টাকা গোদাম ভাড়া দিতে হবে, এটাকে বলে ফিক্সড কস্ট। 2 নম্বর আমরা বলছি ভ্যারিয়েবল কস্ট, কস্ট দ্যাট ভ্যারি ডিরেক্টলি উইথ দ্য লেভেল অফ প্রোডাকশন। যদি প্রোডাকশন লেভেল বাড়ে তাহলে কস্ট বাড়ে, যদি লেভেল কমে তাহলে কমে। যেমন শ্রমিক ব্যয় বা লেবার কস্ট। আপনি 50 বস্তা সিমেন্ট 3 তলায় উঠাবেন, প্রত্যেক বস্তা ওঠাইতে 5 টাকা, তাহলে 5 5 25, 250 টাকা। এখন 50 না, আপনি 25 বস্তা উঠাবেন, তাহলে এই লেবার কস্ট কমে যাবে না? এই ধরনের কস্টগুলোকে বলে ভ্যারিয়েবল কস্ট, যেটা অবশ্যই প্রোডাকশন লেভেলের সাথে বা সেলস লেভেলের সাথে দ্রুত বা সাথে সাথে ভ্যারি করে, কমে বা বাড়ে। যদি আমার প্রোডাকশন ইউনিট কমে যায় তাহলে ভ্যারিয়েবল কস্ট কমে যাবে, যদি প্রোডাকশন ইউনিট বেড়ে যায় তাহলে ভ্যারিয়েবল কস্ট বেড়ে যাবে। আর এই দুইটা যোগ করে আমরা যেটা পাই এটাকে আমরা বলি টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আমরা যেটা করি, আমাদের প্রফিট মার্জিন অ্যাড করি, দেন আমরা প্রাইস নির্ধারণ করি। এটাকে আরেকটা সুন্দর ভাষা আছে, এটাকে বলে মার্কআপ প্রাইসিং। কস্ট বেসড প্রাইসিং আর একটা নাম আছে মার্কআপ প্রাইসিং। আমরা সামনে তো দেখাবো এটা মার্কআপ।
কস্ট প্লাস প্রাইসিং বা কস্ট বেস প্রাইসিং, এর একটা হচ্ছে মার্কআপ প্রাইসিং, যেটা আমরা এখানেই তো লেখা আছে কস্ট প্লাস প্রাইসিং বা মার্কআপ প্রাইসিং। সো এইটি বের করার জন্য আমাদের যেটা লাগবে একটু খাতায় লেখেন, আমরা লেকচার শেষে ম্যাথ করব তখন কিন্তু এগুলো লাগবে, সো একটু খাতায় একটু টুকে রাখেন যাতে আপনার আবার উল্টাইতে না হয় আর কি। না ছবি তুলতে হবে না, আপনার খাতা কই, খাতায় লেখেন, এটা আপনি পেয়ে যাবেন, ERP-তে পেয়ে যাবেন, এটা আজকেই পেয়ে যাবেন। এখন করার জন্য একটু খাতায় টুকে রাখেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। সো আমরা যেটা বলতেছি কস্ট প্লাস প্রাইসিং বা মার্কআপ প্রাইসিং, অ্যাডিং এ স্ট্যান্ডার্ড মার্কআপ টু দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট। কোনো একটা পণ্যের কস্টের সাথে আমরা যে প্রফিট মার্জিন বা মার্কআপ যোগ করি তারপর আমরা প্রাইসিং করি, এটাকে বলে কস্ট প্লাস প্রাইসিং বা মার্কআপ প্রাইসিং। সো মার্কআপ প্রাইস বের করার সূত্র হচ্ছে মার্কআপ প্রাইস ইকুয়াল টু ইউনিট কস্ট, তার মানে একটা ইউনিট তৈরি করতে কত খরচ হয়েছে সেটা, ডিভাইডেড বাই 1 মাইনাস ডিজায়ার্ড রিটার্ন অন সেলস, যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে এখানে আমি বলছি 20% প্রফিট করব, সো এটাকে বলে রেট অফ রিটার্ন বা রেট অফ সেলস, রিটার্ন অন সেলস। সো আমরা বলছি ইউনিট কস্ট ডিভাইডেড বাই 1 মাইনাস ডিজায়ার্ড রিটার্ন অন সেলস। ডিজায়ার্ড মানে আপনি চাচ্ছেন যেটা আর কি, যেটা আপনি অর্জন করতে চান, এটাকে বলে ডিজায়ার্ড রিটার্ন অন সেলস। পার্সেন্টেজ থাকতে পারে, ইউনিটেও থাকতে পারে, সাধারণত পার্সেন্টেজেই থাকে কত পার্সেন্ট ইয়ে করতে চাই। সো রিটার্ন অন সেলস। সো ইউনিট কস্ট কীভাবে আমরা বের করব, প্রত্যেকটা ইউনিটের খরচ কত এটা আমরা কীভাবে বুঝবো, আমরা বের করবো ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট সেলস, টোটাল কত ইউনিট সেলস হয়েছে, এটা যদি আমরা ডিভাইডেড করতে পারি তাহলে আমরা ইউনিট কস্ট পাবো। সো সংক্ষেপে লিখতে পারেন ইউনিট কস্ট ইউসি ইকুয়াল টু ভিসি প্লাস এফসি ডিভাইডেড বাই ইউনিট সেলস। আপনি আপনার মতো করে লিখলেই হবে, বোঝার মতো লিখলেই হবে, বাট এটি খুবই কমন যে টিসি ইকুয়াল টু এফসি প্লাস ভিসি, এটা কমন ফিনোমেনা, এটা আপনি এভাবে লিখতে পারেন সংক্ষেপে। ভ্যারিয়েবল কস্ট মানেই তো প্রত্যেকটা ইউনিটের কস্ট। আমরা একটু আগে সিমেন্টের একটা এক্সাম্পল দিলাম না, একটা সিমেন্ট একটা লেবার তুলে দেবে 3 তলায় 5 টাকা করে, ভ্যারিয়েবল কস্ট হচ্ছে এই যে একটা সিমেন্ট বস্তা তোলার ভ্যারিয়েবল কস্ট 5 টাকা। তাহলে আমরা যখন একটা ইউনিটের ইউনিট কস্ট বের করব তখন ভ্যারিয়েবল কস্ট তো অবশ্যই যোগ করব। একটা ইউনিট তুলতে খরচ হয়েছে 5 টাকা, এর সাথে ফিক্সড কস্ট মনে করেন আমাদের 200 টাকা, টোটাল ইউনিট আছে 50, তাহলে 200 ভাগ 50 এর একটা অংশ এর সাথে যোগ হবে, তাহলে আমরা একটা ইউনিটের কস্ট বের করতে পারবো, এই জন্য ভ্যারিয়েবল কস্ট টোটালটাই যোগ হবে, এটা একটা ইউনিটের আর কি। পরে বুঝবেন খাদিজা কী লিখছেন সংক্ষেপে। আচ্ছা ঠিক আছে। কেন, যেন আমি ভ্যারিয়েবল কস্ট বলতে আমরা কি বুঝাচ্ছিলাম, আমরা বলতেছি যেটা প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত, প্রত্যেকটি ইউনিটের সাথে যেটা ভ্যারি করে এটা তো ভ্যারিয়েবল কস্ট। সো একটা সিমেন্টের বস্তা তুলতে খরচ হচ্ছে 5 টাকা আমাদের, মনে করেন টোটাল আমাদের এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের ফিক্সড কস্ট 200 টাকা এবং আমাদের টোটাল 50 বস্তা সিমেন্ট, তাহলে একটা ইউনিটের ইউনিট কস্ট কত হবে, একটা ইউনিটের জন্য কস্ট কত হবে, তাহলে এই যে 5 টাকা প্লাস 4 টাকা তাহলে 9 টাকা একটা ইউনিটের জন্য খরচ, তাহলে একটা ইউনিটের ভ্যারিয়েবল কস্ট 5 টাকা, এটা তো টোটালটাই নিতে হবে। তো এটা তো ফিক্সড কস্টের মতো হয়ে গেল, তাহলে তো ভ্যারিয়েবল কস্ট হলো না এটা তখন ফিক্সড কস্টের মতো হয়ে গেল, তখন হচ্ছে 800 বস্তার কী বলে একদিন কাজ করবে, এখন 50 বস্তা উঠো আপনাকে 80 বস্তা উঠে এটা কোনো ইস্যু না, এটা ফিক্সড কস্টের মতো। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে সেইটাই যেটা প্রোডাকশন ইউনিটের সাথে 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 ভ্যারি করবে, ঠিক আছে। এ পর্যন্ত বুঝতে পারছি, এটা বুঝতে পারছি তো না। সো আমরা বলতেছি মার্কআপ প্রাইস বের করার জন্য ইউনিট কস্টকে ভাগ করতে হবে 1 মাইনাস রেট অফ রিটার্ন দিয়ে, রিটার্ন অফ সেলস দিয়ে। সো ইউনিট কস্ট বের করার জন্য কী করতে হবে, ভ্যারিয়েবল কস্টের সাথে ফিক্সড কস্টের ইউনিট সেলসের ইউনিট দ্বারা ডিভাইডেড করে দুইটা যোগ করতে হবে। এটা আমরা একটু পরে ম্যাথ করব, তখন একটু লাগবে, সো একটু বুঝে নেন ব্যাপারটা বুঝছি কিনা যে কেন এটা করতেছি। ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই। দেন ব্রেক ইভেন ভলিউম, এটা বলার আগে একটু বলে রাখি, আমরা অনেক সময় শুনি না যে আমাদের এবার লাভ আর লস সমান সমান, লাভও নেই লসও নেই, আয় বিক্রি আয় ব্যয় সমান সমান হয়ে গেছে, আমাদের এবার টোটাল খরচ ছিল 3 লাখ টাকা, এবার পণ্য যা বিক্রি হয়েছে তার ভ্যালুও 3 লাখ টাকা, তার মানে এবার আয় হয়েছে, তাহলে কি হয়েছে আসলে, লসও তো হয়নি, ব্রেক ইভেনে দাঁড়ায় গেছে, এই ইস্যুটাকে বলে ব্রেক ইভেন। যেমন আপনি মাঝে মাঝে দেখবেন সবজির দোকানে গেছেন সন্ধ্যার পরে, তখন আপনাকে কম টাকায় ছেড়ে দিচ্ছে, কারণ সে বলতেছে ভাই সারাদিন যা বিক্রি করছি আর যা দিয়ে আনছি মোটামুটি আমার টাকা উঠে গেছে, এখন যা আসবে এটাই লাভ, সো বিক্রি করে দিলাম।
এইটিকে বলে ব্রেক ইভেন, অর্থাৎ এমন একটা পয়েন্ট যেখানে আপনার লাভও নেই লসও নেই। এর উপরে যদি বিক্রি হয় তাহলে আপনার লাভ আছে, যদি নিচে বিক্রি হয় তাহলে লস আছে। সো ব্রেক ইভেন মানে হচ্ছে সেটিং প্রাইস টু ব্রেক ইভেন টু কস্ট অফ মেকিং অ্যান্ড মার্কেটিং এ প্রোডাক্ট অফ সেটিং। আচ্ছা, প্রাইসটা পরে বলে আগে ব্রেক ইভেনটা বিষয়টা আমি বলি। সো এখানে যেটা আমরা বলতেছি ব্রেক ইভেন ভলিউম, অর্থাৎ এমন একটা ভলিউম বের করতে হবে যে ভলিউমের উপরে যদি বিক্রি হয় তাহলে আমি লাভ করতে পারবো, যদি নিচে বিক্রি হয় তাহলে আমার লস হবে। এই ভলিউম বের করার সূত্র কি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। জাস্ট ফর্মুলাটা একটু লেখেন, তারপর আমি বলছি। সো ব্রেক ইভেন কস্ট না, কিন্তু ব্রেক ইভেন ভলিউম। ব্রেক ইভেন ভলিউম ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। প্রাইসটা সাধারণত কোশ্চেনে উল্লেখ থাকবে যে এর প্রাইস কত, সেই অনুযায়ী আপনি এগুলো করতে পারবেন। ব্রেক ইভেন প্রাইসিংয়ের আরেকটা নাম হচ্ছে টার্গেট রিটার্ন প্রাইসিং। যেমন আমরা একটু আগে বলতেছিলাম কস্ট প্লাস প্রাইসিংয়ের আরেকটা নাম হচ্ছে মার্কআপ প্রাইসিং। ঠিক একইভাবে ব্রেক ইভেন প্রাইসিংয়ের আরেকটা নাম হচ্ছে টার্গেট রিটার্ন প্রাইসিং। সো এই দুটো যদি বুঝে থাকি আমরা একটু ম্যাথ করে আসি, তারপরে বাকিটা পড়বো। এটা একটু বুঝে আমরা সামনে একটু আগাই। হ্যাঁ, এটাই বলি, তারপরে কোশ্চেনটা করেন। এই ফিগারটা একটু দেখেন। আমরা বলতেছি কোনো একটা ইউনিট, মনে করেন কোনো একটা উৎপাদন প্রতিষ্ঠানের বা কোনো একটা কোম্পানির ফিক্সড কস্ট হচ্ছে 3 লাখ টাকা এবং তাদের প্রতি ইউনিট কস্ট হচ্ছে সম্ভবত এখানে 20 টাকা বা কত টাকা ছিল, যাই হোক। সো এটা যদি এই পজিশনে থাকে তাহলে ব্রেক ইভেন ভলিউম কত, কত বিক্রি করতে হবে তাহলে লাভ হবে, আর কত নিচে বিক্রি করে লস হবে। সো এটা আমরা বের করার জন্য যেটা করছি, আমরা বলছি এখানে সেলস ভলিউম নিচে, 500 হচ্ছে কস্ট ইন ডলার্স। সো ফিক্সড কস্ট আমাদের 3 লাখ টাকা। সো এখানে লাখ টাকায় দেওয়া আছে আর কি, এগুলো মনে করেন। সো এখানে হচ্ছে দেখেন 3 লাখ টাকা, তার মানে এখান থেকে এখানে লেখা আছে দেখেন ফিক্সড কস্ট। ফিগারটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা বলতেছি এটুকু ফিক্সড কস্ট। আপনি 1 ইউনিট উৎপাদন না করলেও এটা হবেই খরচ, এই যে 3 লাখ এটা হবেই, এটা বেজ। এরপর থেকে যেটা শুরু করতেছি এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট আগাচ্ছে। এখন এইটা ফিক্সড কস্ট, এটা ভ্যারিয়েবল কস্ট, দুইটা মিলে আসলে কি টোটাল কস্ট না? তাহলে আমরা এখানে সরাসরি টোটাল কস্ট লিখতে পারি কিনা? আমরা এখানে একটু আগে দেখেছিলাম টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট এর ভ্যারিয়েবল কস্ট। তো আমরা বলতেছি ফিক্সড কস্ট 3 লাখ টাকা, এর উপরে যেটা আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, এই দুইটা মিলেই তো টোটাল কস্ট। সেই পর্যন্ত আমাদের টোটাল কস্ট এইটা। এখন দেখেন আমাদের টোটাল রেভিনিউ বা টোটাল প্রফিট এখান থেকে শুরু হবে। সো এখান থেকে এই পর্যন্ত তো কোনো প্রফিট নাই, এখানে ফিক্সড কস্ট ছিল, এইটুকু ভ্যারিয়েবল কস্ট কভার করলো। যতক্ষণ এইটুকু যখন বিক্রি হয়েছে এটা হচ্ছে কত ইউনিট হবে, এটা মোটামুটি 15,000 ইউনিট, তখন হচ্ছে আমাদের ফিক্সড কস্টটা উঠে আসছে মাত্র। যখন আমরা দেখতেছি একটু সামনে যাচ্ছে 30,000 ইউনিট পর্যন্ত হয়েছে, তখন আমাদের টোটাল খরচটা উঠে আসছে। এই 30,000 ইউনিটকে বলে ব্রেক ইভেন ভলিউম। এই 30,000 ইউনিটের উপরে যদি বিক্রি হয় তাহলে রেভিনিউ হবে, যদি এটা নিচে বিক্রি হয় তাহলে লস হবে। কতটুকু রেভিনিউ হবে? আচ্ছা বলি একটু, রেভিনিউ কত হবে? এই যে দুইটার গ্যাপ দেখতেছেন আপনি, টোটাল রেভিনিউ টোটাল কস্ট, এই যে গ্যাপটুকু দেখতেছেন এইটুকু হচ্ছে রেভিনিউ। সো এখানে আমরা প্রাইস অনুযায়ী হিসাব করে দেখছি 2 লাখ টাকা রেভিনিউ হয়। সো আমরা বলতেছি এই যে পয়েন্টটা, যে দুইটা রেখাকে যেটা ক্রস করছে, এটাকে আমরা বলতেছি ব্রেক ইভেন ভলিউম বা ব্রেক ইভেন পয়েন্ট বলে, এটাকে বলে বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। সো ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, যদি এর নিচে সেলস হয় তাহলে লস হয়, যদি এর উপরে সেলস হয় তাহলে লাভ হয়। এটা আমরা কীভাবে বের করব? এটা বের করার সূত্রটা আমরা একটু আগে জানলাম যে কীভাবে বের করতে হয়। ভলিউম বের করার জন্য ফিক্সড কস্ট ডিভাইডেড বাই প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। এখান থেকে যে ভলিউমটা আমরা পাবো এইটাকে আমরা এই ফিগারে প্রকাশ করতে পারবো। সো পরীক্ষাতে যদি এই কোয়েশ্চেনটা আসে অবশ্যই আপনাকে ফিগার এঁকে দেখাইতে হবে যে 30,000 ইউনিট হয়েছে, এটা আপনি ফিগারে দেখান। সো তখন আপনাকে এই যে ফিক্সড কস্ট, দেন ভ্যারিয়েবল কস্ট, দেন টোটাল রেভিনিউ, এটা দেখেন। বুঝে নাই? হ্যাঁ, কোয়েশ্চেন আমরা একটু পরে করবো। সো আমরা এখানে বলতেছি ব্রেক ইভেন, হ্যাঁ বলেন। প্রাইস দেওয়া আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে, এখানেও সম্ভবত 20 টাকা। এখানে যে সেলস ভলিউম দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে কস্ট। প্রাইসটা আমরা আগেই ডিফাইন করছি সেলসের সাথে। হ্যাঁ, প্রাইস উল্লেখ থাকবে কোয়েশ্চেন, আমি একটু আগে পরেই দেখাচ্ছি কোয়েশ্চেনটা। সো আমরা এখানে যেটা মিন করতেছি বা যেটা বোঝানোর চেষ্টা করতেছি ব্রেক ইভেন পয়েন্ট কীভাবে বের করতে হয়। সো এখানে যে 30,000 ইউনিট দেখা যাচ্ছে না যে ব্রেক ইভেন পয়েন্ট, এই পয়েন্টের যদি 31,000 ইউনিট বিক্রি হয় তাহলে 1,000 ইউনিট আমাদের এক্সট্রা হয়েছে। যদি প্রতি ইউনিটের দাম 20 টাকা হয় তাহলে 1,000 গুণ 20, এই টাকাটাতে আমাদের লাভ হবে নাকি? যদি আমাদের 29,000 ইউনিট হয় তাহলে 1,000 ইউনিট কম হয়েছে,
তার মধ্যে লস হবে কত, 1000 গুণ 20, এত টাকা আমাদের লস হয়েছে। সো ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখানে আমাদের লাভ হয় না, লস হয় না। সো কোনো একটা কোম্পানি 30,000 ইউনিট যদি ব্রেক ইভেন ভলিউম হয়, তখন তার উপর তারা প্রফিট করে 31,000 থেকে শুরু, কারণ 30,000 পর্যন্ত তাদের কী ছিল, লাভ লস সমান সমান। তাদের প্রফিট শুরু হবে 30,000 এক ইউনিট থেকে। সো এই পয়েন্টে নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি। এখানে লেখা হচ্ছে অ্যাট দ্য ব্রেক ইভেন পয়েন্ট হিয়ার 30,000 ইউনিটস টোটাল রেভিনিউ ইকুয়ালস টু টোটাল কস্ট। সো এখানে টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট সমান সমান। হ্যাঁ মামুন সাহেব সামনে তাকান, রাজন ভাই একটু এটা বুঝতে পারছি কিনা ব্রেক ইভেন পয়েন্ট, এটা পরীক্ষাতে আসতে। হ্যাঁ হ্যাঁ, মানে লাভ আর লস, সরি, মানে এখানে আছে টোটাল রেভিনিউ টোটাল কস্ট ইকুয়াল হয়ে গেছে। এর উপরে বিক্রি হলে আমাদের লাভ হবে, এর নিচে বিক্রি হলে আমাদের লস হবে। বুঝতে পারছি আইডিয়াটা? ওকে, তাহলে আমরা একটু ম্যাথ করি, তারপর না এখানে টাইম ডিউরেশন কোনো ইস্যু নেই। হ্যাঁ, আমরা এইগুলো একটু পরে পড়বো, আগে এই অনুযায়ী এটা করে কস্ট বেস প্রাইসিং যেটা পড়লাম এই অনুযায়ী ম্যাথগুলো একটু বুঝে লই। তো একটু খাতা কলম বের করেন। আমাদের এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেম নাম্বার 1 এখানে বলছে দ্য টেকনিক পেন কোম্পানি ইজ দ্য টপ মোস্ট পেন সেলার ইন বাংলাদেশ। ইন দ্য মান্থ অফ মার্চ 2023 ইট হ্যাজ ফিক্সড কস্ট 3 লাখ টাকা, ভ্যারিয়েবল কস্ট 10 টাকা অ্যান্ড এক্সপেক্টেড ইউনিট সেলস 50,000 ইউনিটস। ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু প্রফিট এট 20% মার্ক আপ অন সেলস, যদি কোম্পানি সেলের উপর 20% প্রফিট অর্জন করতে চায়, হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অফ পার ইউনিট পেন, তাহলে একটা পেন তাকে কত টাকায় বিক্রি করতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো আমরা কোয়েশ্চেন পড়ে বুঝতেছি যে একটা পেন কোম্পানি যাদের কোনো একটা মান্থলে ফিস কস্ট 3 লাখ টাকা, ভ্যারিয়েবল কস্ট প্রতি ইউনিট পেন তৈরি করতে খরচ হচ্ছে 10 টাকা, এবং তাদের টোটাল ইউনিট বিক্রি হবে 50,000 ইউনিট, এবং তারা প্রতি সেলসের উপরে তারা 100 টাকায় 20 টাকা প্রফিট করতে চায়, 20% প্রফিট অর্জন করতে চায়, তাহলে প্রতিটা পেন কত টাকায় বিক্রি করতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো খাতা কলম বের করেন, করে আমরা মার্কআপ প্রাইসিং অনুযায়ী এটা করব। আমরা একটু আগে যেটা দেখাচ্ছিলাম, হ্যাঁ এটা, আচ্ছা এটা সবাই লেখছেন তো? ওকে, তাহলে আমরা একটু ম্যাথের দিকে যাই। আমরা বলছি প্রবলেম 1 যে একটা পেন কোম্পানি যাদের মার্চ মাসে এক্সপেক্টেড ইউনিট সেলস পেন বিক্রি হবে 50,000 ইউনিট, তাদের ওই মাসে ফিস খরচ হচ্ছে 3 লাখ, প্রত্যেক ইউনিট পেনের পিছনে তাদের ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 10 টাকা, এবং তারা আসলে 20% প্রফিট অর্জন করতে চায়, তাহলে তাদের প্রতি ইউনিট পেন কত টাকায় বিক্রি করতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো আমরা মার্কআপ প্রাইসিং অনুযায়ী আমরা এখানে দেখতেছি কস্ট প্লাস প্রাইসিং, তাই না? কস্ট প্লাস প্রাইসিং। সো আমরা ওই অনুযায়ী করবো। আমাদের মার্কআপ প্রাইসিংয়ে যেটা দরকার, সূত্র অনুযায়ী প্রথমে যেটা দরকার ইউনিট কস্ট বের করা দরকার, যে একটা পেন তৈরি করতে টোটাল কত টাকা খরচ হচ্ছে। এখানে একটা পেনের ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে, রাইট? আমাদের টোটাল কস্ট বের করতে হবে, একটা পেনের পিছনে কত টাকা খরচ হচ্ছে। সো লেখেন প্রবলেম নাম্বার 1 সলিউশন, উই নো দ্যাট। আচ্ছা, আমি প্রথমটা একেবারে পরীক্ষার খাতায় যেভাবে করতে হবে সেভাবে করে দিই। প্রবলেম নাম্বার 1 সলিউশন, ডব্লিউকেটি মানে কি? উই নো দ্যাট। প্রথমটা আমরা বলতেছি ইউনিট কস্ট। ইউনিট কস্ট ইকুয়াল টু কত খাদিজা বলেন তো, সূত্রটা কি? ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট বাই ইউনিট সেলস, এটা হচ্ছে ইউনিট কস্ট বের করার সূত্র, ইউনিট সেলস। সো এবার লেখেন হিয়ার পার ইউনিট পেন কস্ট ইকুয়াল টু, কোশ্চেনে দেওয়া ছিল না ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে 10 টাকা, তো আমরা এখানে লিখলাম 10 টাকা, সরি 50 কেন লিখলাম। তাহলে একটা পেন তৈরি করার জন্য আমাদের ইউনিট কস্ট কত হচ্ছে, ফিস কস্ট 10 টাকা, ভ্যারিয়েবল কস্ট 10 টাকা প্লাস ফিস কস্ট কত ছিল এখানে 3 লাখ টাকা। তাহলে আমরা উপরে লিখলাম 3 লাখ, নিচে লিখলাম 50,000। 50,000 কোথা থেকে আসলে? ইউনিট সেলস, দেখেন লেখা আছে এক্সপেক্টেড ইউনিট সেলস 50,000। সো এটা হচ্ছে আমাদের টাকা। সো 10 যোগ কত হয় এটা? 6।
সো পার ইউনিট আমাদের কস্ট হচ্ছে 16 টাকা। সো একটা পেন তৈরি করতে তাদের খরচ হচ্ছে 16 টাকা করে, এবং তারা প্রফিট অর্জন করতে চায় কত? 20% প্রফিট করতে চায়। তাহলে আমাদের প্রতি ইউনিট পেন কত টাকা বিক্রি করতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো আমরা লিখবো এগেইন, আমরা তো উই নো দ্যাট লিখলাম যে ইউনিট কস্ট ইকাল এটা, হিয়ার আমরা বের করে নিলাম যে একটা পেন তৈরি খরচ কত। এর নিচে এবার লিখবেন এগেইন, আবারও আমরা কি জানি, মার্ক আপ প্রাইসিং ইকাল টু বা কস্ট প্লাস প্রাইসিং, মার্ক আপ প্রাইসিং, বলেন তো মার্ক আপ প্রাইসিংয়ের সূত্রটা কি দারুল জান্নাত? ইউনিট কস্ট ডিভাইডেড বাই 1 মাইনাস ডিজায়ার্ড সেলস অন রিটার্ন, তাই না? ডিজায়ার্ড রিটার্ন অন সেলস, অন সেলস। সো আমাদের এখানে ইউনিট কস্ট কত? 16 টাকা। 1 মাইনাস আমাদের এখানে কত বলছে, সেলসের উপর কত পার্সেন্ট প্রফিট করবে? 20%, তাহলে আমরা এখানে লিখবো 20%। তাহলে দেখেন 16 ডিভাইডেড বাই 1 মাইনাস 20% করলে কত হয়? 0.20, তাই না? 0.20, 20%কে যদি আমরা ভেঙে করি 0.20, তাহলে এর নিচ থেকে আমি একটু উপরে রাখলাম, তাহলে 1 মাইনাস 0.80, এটি তো হয়, 1 থেকে 20 বাদ দিলে এটা ভাগ করলে কত হয় দেখেন তো? 20। অতএব পার ইউনিট সেলিং প্রাইস, সরি, পার ইউনিট সেলিং প্রাইস অফ পেন, অফ দ্য পেন ইকুয়াল টু 20 টাকা। খুব সিম্পল। সো এটি হচ্ছে অ্যান্সার। সো আমরা বলছি মার্কআপ প্রাইসিংয়ের সূত্র ইউনিট কস্ট ডিভাইডেড 1 মাইনাস ডিজায়ার্ড রিটার্ন অন সেলস। আমরা ইউনিট কস্ট বের করে নিয়েছি 16 টাকা, তাহলে 1 মাইনাস 20%, কোশ্চেনে দেওয়া আছে আমাদের 20%, তাহলে 20% হলো 1 মাইনাস 0.20, 1 ডিভাইডেড বাই 1 থেকে 20 বাদ দিলে 0.80, এটা ভাগ করলে 20 টাকা আসবে। তাহলে আমাদের পার ইউনিট প্রাইস অফ পেন 20 টাকা। তাহলে তারা যদি 20% প্রফিট অর্জন করতে চায়, তাহলে তাদের প্রত্যেকটা পেন 20 টাকায় বিক্রি করতে হবে। সো এরকম একটা পরীক্ষাতে এরকম একটা ম্যাথ থাকবে, মানে এই দুইটার যে কোনোটা অথবা দুইটা বা কিছু একটা থাকবে আর কি। ফিগার চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। না, এই যে টাকাগুলো ফিক্স কস্ট, ভেরিয়েবল কস্ট, এগুলো চেঞ্জ হলে তো সমস্যা নেই, ইস্যু তো আপনার ক্যালকুলেশন আর নাথিং এলস। হ্যাঁ, তাহলে একটা পেন তাকে বিক্রি করতে হবে 20 টাকায়। এই পর্যন্ত বুঝছি? ওকে, তাহলে আমরা একটু পরেরটা দেখি। খুবই সোজা। পরেরটা আমরা বলতেছি, সবাই লেখা হয়েছে? 1 নম্বর লেখা হয়েছে? আচ্ছা, এখন ওর দিয়ে একটা কলম চলতেছে, শেষ হোক। কমপ্লিট? স্যার লেখা হয়েছে পিছনে? ওকে, আমরা 2 নম্বর বলতেছি, দ্য হৃদয় পেন্সিল কোম্পানি ইজ এ টপ মোস্ট পেন্সিল সেলার ইন বাংলাদেশ ইন দ্য মান্থ অফ জুলাই 2023। ইট হাজ ফিক্স কস্ট 3 লাখ টাকা, ভ্যারিয়েবল অ্যামাউন্ট এখানে সেমই রাখছি, ভ্যারিয়েবল কস্ট 10 টাকা, পার ইউনিট প্রাইস 20 টাকা, এখানে দিয়েই দিছে পার ইউনিট প্রাইস। সো আপনার পরীক্ষাতেও দেওয়া থাকবে পার ইউনিট প্রাইস কত যদি ব্রেক ইভেনের কোয়েশ্চেন থাকে। হোয়াট উইল বি দ্য ব্রেক ইভেন ভলিউম ফর দ্য কোম্পানি? প্রথম কোয়েশ্চেন হচ্ছে এই কোম্পানির জন্য ব্রেক ইভেন ভলিউম কত, অর্থাৎ কত ইউনিট পেন বিক্রি করলে তাদের রেভিনিউ এবং কস্ট সমান সমান হবে, এটা আমাদের বের করতে হবে। As a marketing executive, you also find out the expected profit or loss in this month if the expected sale of this month is 37,000 units pencil. বলছে আপনি মার্কেটিং বিপণন কর্মকর্তা হিসেবে আপনাকে এটাও বের করতে হবে, যদি এই মাসে তারা 37,000 ইউনিট পেন্সিল বিক্রি করে তাদের প্রফিট বা লস কত হবে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে ব্রেক ইভেন ভলিউম কত। যদি দেখি এটা 37-এর কম বা বেশি, মানে যেইটা হবে আর কি, যদি এটার বেশি হয় 37 তাহলে লাভ হবে, যদি এটার কম হয় তাহলে লস হবে। যে কয় ইউনিট কম বা বেশি হবে সেটা দ্বারা আমরা প্রাইস গুণ করলেই তো বের করতে পারবো লাভ বা লস কত, রাইট? সো আমরা প্রথমে 2-এর মতো শুরু করি। সলিউশন, উই নো দ্যাট ব্রেক ইভেন ভলিউম ইকুয়াল টু, সূত্রটা লেখেন,
Problem 2. Problem number 2. Solution. We know that break even volume. আমি সংক্ষেপে লিখলাম ব্রেক ইভেন ভলিউমের সূত্র হচ্ছে fixed cost divided by price minus VC. Here আমাদের এই ম্যাথের ক্ষেত্রে কি হবে তাহলে ব্রেক ইভেন ভলিউম ইকুয়াল টু একটু লিখবেন সুন্দর করে ব্রেক ইভেন ফর দ্য কোম্পানি হৃদয় পেন্সিল কোম্পানি আর কি লিখে এভাবে লিখবেন ফিক্সড কস্ট কত এখানে 3 লাখ না তাহলে লেখেন 3 লাখ ডিভাইডেড বাই আচ্ছা আপনাদের একটু বলি আপনারা জানেন যদি আপনি এভাবে লেখেন তাহলে এখানে টাকার চিহ্ন দিবেন আর যদি টাকার চিহ্ন না দেন তাহলে পয়েন্ট ডট ডট লিখবেন ঠিক আছে 0.00 লিখবেন যে কোনো একটা আপনাকে লিখতে হবে হয় চিহ্ন দিতে হবে অথবা 0.00 লিখতে হবে যে কোনো একটা 3 লাখ টাকা তারপর প্রাইস দেওয়া আছে 20 ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 10 টাকা রাইট তাহলে আমরা যদি এটা করি তাহলে 3 লাখ ডিভাইডেড বাই 10 তখন 30,000 ইউনিটস তাহলে ব্রেক ইভেন হচ্ছে আমাদের 30,000 ইউনিটস ব্রেক ইভেন ভলিউম যদি 30,000-এর বেশি বিক্রি হয় তাহলে লাভ হবে আর যদি কম হয় তাহলে লস হবে এখানে বিক্রি হয়েছে কত 37,000 তাহলে আমাদের লাভ কত হয়েছে 7,000 গুণ কত 7,000 গুণ 20 তার মানে 14,000 কেন 1,40,000 তাই না ওকে এখানে যদি ফিগারে দেখাইতে বলেনি তাহলে আমরা ব্রেক ইভেন ভলিউমে যাচ্ছি না বাট আপনাদের বোঝার জন্য আমি একটু ফিগার আউট করে দিচ্ছি ব্রেক ইভেন পয়েন্টটা কীভাবে আসবে আচ্ছা ম্যাথটা শেষ করি তারপর ওটা দেখাচ্ছি 30,000 ইউনিট বা এখানেই দেখাই আগে তারপর যাই আমরা যদি এটা ব্রেক ইভেন পয়েন্ট 30,000 ইউনিট দেখাইতে চাই তাহলে আসলে কি হবে আমাদের এদিকে হচ্ছে কস্ট এদিকে হচ্ছে সেলস এটা যদি 0 হয় আমরা বলছি এদিকে সেলস এদিকে আমাদের কস্ট আমরা তো এটা জানি মোটামুটি না এটা কিভাবে কি করতে হয় না করতে হয় এটা সুনির্দিষ্ট কোনো ধরাবাধা নিয়ম নেই আপনি যেখান থেকে পারেন খুশি ধরতে পারেন সো আমরা হিসাব করে দেখতেছি আমাদের 30,000 ইউনিট লাগবে সো আমরা এখান থেকে যদি শুরু করি এটা হচ্ছে 10,000 ইউনিট এটা হচ্ছে 20,000 ইউনিট এটা 30,000 ইউনিট এটা 40,000 ইউনিট 50,000 ইউনিট সো এখানে লেখেন 10,000 এটা 20,000 এটা 30,000 এটা 40,000 এটা 50,000 আমরা এখানে দেখছি আমাদের ফিক্স কস্ট আছে 3 লাখ টাকা রাইট তাহলে আমরা এখান থেকে শুরু করি যদি এটা 1 লাখ এটা 2 লাখ এটা 3 লাখ এটা 4 লাখ এটা 5 লাখ এটা 6 লাখ সো এটা 3 লাখ এটা 4 লাখ ও সরি 1 লাখ থেকে শুরু করি তাহলে দেখতে সুন্দর হবে 1 2 3 এটা 4 এটা 5 বা এভাবে না লাগে আপনি ওভাবে লিখতে পারেন যে লাখ টাকা এখানে লিখবেন 1000 তাহলে আপনার শুধু 10 লিখলে হয়ে যেত ইন 1000 সেলস ব্র্যাকেটে লিখে দিলেন ইন 1000 মানে 1000 টাকায় তাহলে শুধু 10 লিখলে হইতো এখানে লিখলেন কস্ট ব্র্যাকেটে লিখে ইন লাখ টাকা তার মানে শুধু 3 লিখলে হইতো লাখ টাকা বোঝা যেত বা পুরোটাই লিখতে পারেন এটা কোনো ইস্যু না সো আমরা এখন বলতেছি আমাদের এখানে ফিক্সড কস্ট ছিল 3 লাখ টাকা রাইট কোয়েশ্চেনে ছিল 3 লাখ কোয়েশ্চেন চলে গেল আমাদের কোয়েশ্চেন এখানে বলতেছে ফিক্সড কস্ট 3 লাখ টাকা সো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 লাখ 2 লাখ 3 লাখ এই পর্যন্ত তো ফিক্সড কস্ট সো আমরা এখানে একটা দাগ দিচ্ছি 3 লাখ টাকা এটা হচ্ছে ফিক্সড কস্ট এফসি আপনার কোম্পানি কিছু না করলেও 3 লাখ টাকা আপনার অবশ্যই খরচ হবে এটা ফিক্সড কস্ট দেন আমরা বলতেছি ভেরিয়েবল কস্ট এখান থেকে শুরু হয় সো ভেরিয়েবল কস্ট এখান থেকে শুরু হবে এই দুইটা মিলে হয় টিসি টোটাল কস্ট রাইট টোটাল কস্ট এখানে টোটাল স্পেসিফিক বের করে নেই তো আমরা 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট আছে ফিক্সড কস্ট ইউনিট কস্ট বের করছি টোটাল কস্ট আমাদের জরুরি না বাট বের করা এই যে কত ইউনিট 50,000 ইউনিট প্রতি ইউনিটের কস্ট কত ইউনিট কস্ট আমরা 2 নম্বরটারই ওই যে ফিগারটা দেখানোর চেষ্টা করতেছি 30,000 ইউনিট হলো না এই ভলিউমটা দেখানোর চেষ্টা করতেছি ব্রেক ইভেন পয়েন্ট কীভাবে হয় সো টোটাল কস্টের দাগ এটা আমরা বলতেছি আমাদের রেভিনিউ কীভাবে আসে আমাদের রেভিনিউ আসে এখান থেকে শুরু হয় দেখা হয়ে গেছে সরি আসলে এরকম হবে আর কি জি জি
এইটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ টিআর। এই যে এইটুকু যেটা দেখতেছেন এটা আমাদের প্রফিট। সো এখানে প্রফিট কত? সো আইডিয়াটা বুঝতে পারছি কিনা? এটা 30,000 ইউনিট ভলিউম, এটা আমাদের কস্ট ছিল ফিক্সড কস্ট, এখান থেকে ভেরিয়েবল কাজ শুরু হয়েছে। এই পয়েন্ট হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট, যেটা হচ্ছে 30,000 ইউনিট। এটা হচ্ছে বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। সো এই পয়েন্টের নিচে হইলে লস, উপরে হইলে লাভ। এখানে আমরা দেখতেছি উপরে। সো আমরা যদি ম্যাথের পরের অংশে যাই যে 37,000 ইউনিট বিক্রি হয়েছে, তাহলে আমাদের এক্সপেক্টেড প্রফিট অথবা লস কত? তাহলে আমরা বলতেছি এখানে পার ইউনিট প্রফিট কত হচ্ছে? ও সরি, পার ইউনিট প্রফিট তো আমাদের লাগবে না, আমাদের টোটাল প্রাইস পার ইউনিট কত? 20 টাকা না? 20 টাকা প্রাইস, আমাদের বিক্রি হয়েছে কত? 100 বা অতএব লেখেন, 100 তো দরকার না, অতএব দ্য টোটাল প্রফিট ফর দ্য পেন কোম্পানি, টোটাল প্রফিট উইল বি, মানে যেভাবে লিখলো টোটাল প্রফিট ইকুয়াল টু 37,000 মাইনাস 30,000 গুণ 20 টাকা। কত হয়? 7,000 গুণ 20 টাকা, তাহলে কত হয়? 1,40,000 টাকা। তাহলে কোম্পানির প্রফিট হচ্ছে 1,40,000 টাকা। এখানে যদি মনে করেন 37 আছে, এখানে যদি 27 থাকতো তাহলে লস হইতো না? তখন আমরা কীভাবে হিসাব করতাম? 3,000 গুণ 20, 60,000 টাকা লস হইতো। সো আমরা এখানে দেওয়া আছে 37,000 ইউনিট বিক্রি হয়েছে, সো 7,000 ইউনিট বেশি ব্রেকিং। কোথায় এই লাইনটা? এই লাইনটা তো সেমই থাকতো, ব্রেক ইভেন ভলিউম তো লস হইলে তো তখন আমাদের বিক্রি হয়েছে এখন 37 না এইদিকে, তাহলে আমরা এইদিকে দেখাতাম লস, তখন তো এই যে এইদিকে আসতো লস, প্রফিট 27,000 ইউনিট হয়েছে। 30 তো সেমই থাকবে, 30 তো চেঞ্জ হচ্ছে না। আমরা এখন 37 বলে লাভের কথা বলতেছি, যদি 27 থাকতো তাহলে লসের কথা বলতাম, এখানে কোনো চেঞ্জ হইতো না, তো চেঞ্জ হইতো শুধু ওখানে, এখানে তো এখানেই থাকতো। রেভিনিউ লাইন, লস হইতো, লস লস হলে এই যে এইদিকে আসতো না, ফিগার এভাবেই থাকতো, বোঝেন? ফিগার তো আমাদের কোনো সমস্যা নেই, ব্রেক ইভেন 30 ঠিক আছে। আমরা বলছি বিক্রি হয়েছে 37, সেই জন্য লাভ হয়েছে। বিক্রি যদি 27 লস হইতো, তখন এই যে এইদিকে যাইতো না, তখন এইদিকে আসতো। আমরা তো এখানে কিছু দেখাইনি, তখন লস দেখাইতাম, বাট ফিগার তো চেঞ্জ হইতো না, ফিগার তো সেমই থাকতো। ফিগারের নিচে আসলে লস, উপরে গেলে লাভ। সেখানে 7,000 বেশি বিক্রি হয়েছে, এই জন্য আমাদের প্রফিট বলতেছে 1,40,000। যদি 5,000 কম বিক্রি হইতো, তাহলে 5,000 গুণ 20, 1,00,000 টাকা লস। আইডিয়াটা বুঝতে পারছি কিনা? ফিগার যাই হোক, আইডিয়াটা বুঝলেই হবে। পরীক্ষাতে এই ফিগার থাকবে না, পরীক্ষাতে অবশ্যই ফিগার চেঞ্জ হয়ে যাবে। ম্যাথ দুটো কি বুঝতে পারছি? এই দুইটার ম্যাথের যে কোনো একটা পরীক্ষাতে থাকবে, হয় কস্ট প্রাইস প্রাইসিং, নয় ব্রেক ইভেন ভলিউম, যে কোনো একটা পরীক্ষাতে আপনি পাবেন এই ম্যাথ। সো এটা যদি আমরা বুঝতে পারি, একটু খাতা কলম বের করে লেখেন ম্যাথ হোম প্র্যাকটিসের জন্য। আর একটু পড়া বাকি আছে 5 মিনিট, এটা আমি এটা লিখে দিয়ে তারপর বলছি। হোম প্র্যাকটিস প্রবলেম 1। দ্য বিশ্বাস ওয়াচ কোম্পানি, ঘড়ি কোম্পানি আর কি, দ্য বিশ্বাস ওয়াচ কোম্পানি হ্যাজ ফিস কস্ট 90 লাখ টাকা। দ্য বিশ্বাস ওয়াচ কোম্পানি হ্যাজ ফিস কস্ট, বা এফসি লেখেন, সংক্ষেপে লেখেন, ফিস কস্ট 90 লাখ টাকা, 90, 2টা শূন্য, 3টা শূন্য, তারপর লিখবেন টাকা। ভ্যারিয়েবল কস্ট ভিসি 4,000 টাকা, ভ্যারিয়েবল কস্ট ভিসি 4,000 টাকা, অ্যান্ড এক্সপেক্টেড ইউনিট সেলস 4,000 টাকা, অ্যান্ড এক্সপেক্টেড ইউনিট সেলস 30,000। 30,000 ইউনিট ঘড়ি বিক্রি হবে বলে তারা ধরছে। এক্সপেক্টেড ইউনিট মানে ঘড়ি বিক্রি হবে কত ইউনিট? 30,000 ইউনিটস ফর দ্য মান্থ অফ জুন 2022।
ফিক্স কস্ট 90 লাখ, ভ্যারিয়েবল কস্ট 4000, আর ইউনিট সেলস বিক্রি হবে 30,000 ইউনিট ঘড়ি বিক্রি হবে জুন 2022। এক্সপেক্টেড ইউনিট সেলস 30,000 ইউনিট। If the company wants to profit 25% markup on sales, if the company wants to profit, if the company মিস করলে আমাকে বলেন ম্যাডাম কোথায় মিস করছেন। আচ্ছা আমি আবার শুরু থেকে বলি যে মিস করছেন। আমরা বলছি দ্য বিশ্বাস কোম্পানি, বিশ্বাস ওয়াচ কোম্পানি, ঘড়ি কোম্পানি আর কি, হ্যাজ ফিক্স কস্ট 90 লাখ টাকা, ভ্যারিয়েবল কস্ট 4,000 টাকা, অ্যান্ড এক্সপেক্টেড ইউনিট সেলস 30,000 ইউনিটস ইন দ্য মান্থ অফ জুন 2022। জুন 2022। খাদিজা কোম্পানি বানানে ওয়াই হয়, আই হয় না। কোম্পানি বানানে ওয়াই হবে, হ্যাঁ ওয়াই। ইন দ্য মান্থ অফ জুন 2022 লেখা হয়েছে পর্যন্ত। ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু প্রফিট 25% মার্ক অফ অন সেলস, 25% মার্ক অফ অন সেলস, হ্যাঁ 2022 কমা দিয়ে লেখেন, ও সরি ফুল স্টপ দেন, তারপর লেখেন ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু প্রফিট, if the company wants to profit 25% markup on sales, what will be the selling price of per unit watch? তাহলে প্রতি ইউনিট ঘড়ি কত টাকা বিক্রি করতে হবে? মার্কআপ অন সেলস 25% মার্কআপ অন সেলস, what will be the per unit selling price of each watch, per unit selling price of watch, অর্থাৎ একটা ঘড়ি তাহলে কত টাকা বিক্রি করতে হবে? হ্যাঁ আমাকে বলেন, মিস করলে আমাকে বলেন। ইফ দ্য কোম্পানি ওয়ান্টস টু প্রফিট 25% মার্কআপ অন সেলস, হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অফ পার ইউনিট ওয়াচ? হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অফ পার ইউনিট ওয়াচ? WATCH, ওয়াচ মানে হাত ঘড়ি বা ঘড়ি, অফ পার ইউনিট ওয়াচ, পার ইউনিট, হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অফ পার ইউনিট ওয়াচ? ফুল স্টপ দেন, ফুল স্টপ কেন জিজ্ঞাসা দেন। হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস অফ পার ইউনিট ওয়াচ? প্র্যাকটিস 2, প্রবলেম নাম্বার 2। লেখেন প্রবলেম 2। দ্য মোল্লা মোবাইল কোম্পানি, the Molla Mobile Company has fixed cost 12 lakh টাকা। The Molla Mobile Company has fixed cost 12 লাখ টাকা, 12,2.0,3.0, তারপরে লেখেন টাকা। ভ্যারিয়েবল কস্ট 200 টাকা, 12 লাখ টাকা। ফিক্স ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 200 টাকা, 200 টাকা জি। অ্যান্ড পার ইউনিট প্রাইস 6,200 টাকা। ভ্যারিয়েবল কস্ট 200 টাকা অ্যান্ড পার ইউনিট প্রাইস 6,200 টাকা, 6,200 টাকা। হোয়াট উইল বি দ্য ব্রেক ইভেন ভলিউম ফর দ্য কোম্পানি? আমরা বলছি দ্য মোল্লা মোবাইল কোম্পানি হ্যাজ ফিক্সড কস্ট 12 লাখ টাকা, ভ্যারিয়েবল কস্ট 200 টাকা, পার ইউনিট প্রাইস 6,200 টাকা। হোয়াট উইল বি দ্য ব্রেক ইভেন ভলিউম ফর দ্য কোম্পানি? বুঝে না, হোয়াট উইল বি দ্য ব্রেক ইভেন ভলিউম? পার ইউনিট প্রাইস 6,200 টাকা। ফুল স্টপ দিয়ে লিখবেন হোয়াট উইল বি দ্য ব্রেক ইভেন ভলিউম ফর দ্য কোম্পানি। ব্রেক ইভেন ভলিউম BEV, একটু আগে আমরা যেটা দেখাচ্ছিলাম 30,000 ইউনিট, ব্রেক ইভেন ভলিউম, হ্যাঁ ফর দ্য কোম্পানি। ভলিউম, ভলিউম VOLUME, ভলিউম। If the expected sale for the company is
350 units 350 units mobile if the expected sales of the company is if the expected sales of the company is 350 units mobile 350 350 units 305 না 350 350 350 350 units mobile what will be the profit or loss যদি 350 ইউনিট মোবাইল বিক্রি করে তাহলে তাদের প্রফিট অথবা লস কত হবে আমরা এখনও জানি না প্রফিট হবে নাকি লস হবে কারণ কত ইউনিট ব্রেক ইভেন সেটা আমরা জানি না ব্রেক ইভেন ভলিউম কত সো প্রথম ব্রেক ইভেন ভলিউম বের করতে হবে তারপরে দেখতে পাবেন কম না বেশি কত কম বা কত বেশি দেন আপনি প্রফিট বের করবেন 350 ইউনিট যদি মোবাইল বিক্রি করে তাহলে তাদের প্রফিট বা লস কত হবে লেখা শেষ হয়েছে আপনার বাচ্চান কোথায় বলেন শেষ হয়েছে 350 আবার বলবো আমরা বলছি ইফ দ্য এক্সপেক্টেড সেল ইজ 350 ইউনিটস মোবাইল হোয়াট উইল বি দ্য প্রফিট অর লস ফর দ্য কোম্পানি প্রফিট স্ল্যাশ লস প্রফিট অর লস ফর দ্য কোম্পানি সো এক সপ্তাহ সময় এই দুইটা ম্যাথ করতে 10 মিনিট সময় লাগবে হোপফুলি আপনারা করে নিয়ে আসবেন আগামী শুক্রবার হয়েছে লেখা পর্যন্ত ওকে আমরা 10 মিনিট কথা বলবো আমাদের অল্প একটু বাকি আছে হ্যাঁ ERP শিটে এই ছবিটা আঁকা আছে জি শিট এখন আপলোড হয়নি এখনই যে আপলোড হয়ে যাবে আচ্ছা 2 নম্বর ম্যাথের ওই যে ব্রেক ইভেন ভলিউম আছে না ওর পাশে লিখে রাখেন শো ইট উইথ ফিগার তাহলে সবাই ফিগারটা আঁকবে তাহলে কেউ আঁকবে না ব্রেক ইভেন ভলিউম বললাম না বের করতে হবে এর পাশে লেখেন শো ইট উইথ ফিগার ব্রেক ইভেন ফিগারটা আগে দেখাইতে হবে 2 নম্বর ম্যাথে যে একটা ফিগার আসবে ইউনিট এটা ফিগারে দেখাবেন এটা সহযোগিতা নেবেন আমি ERP-তে আজকে লেকচার দিয়ে দিব এটা দেখে দেখে আঁকাবেন সো আমাদের একটু বাকি আছে বেশিক্ষণ লাগবে না 5-10 মিনিট আমরা বলতেছি হচ্ছে প্রাইসিং মেথড 3টা একটা হচ্ছে কাস্টমার ভ্যালু বেস প্রাইসিং কস্ট বেস প্রাইসিং আর একটা কম্পিটিশন বেস প্রাইসিং সো আমরা ভ্যালু বেস প্রাইসিং নিয়ে কথা বললাম কস্ট বেস প্রাইসিং কথা বললাম এবং দুইটা ম্যাথ করলাম কস্ট বেস কীভাবে হয় এটা দুইভাবে হয় একটা হচ্ছে মার্কআপ প্রাইসিং আর হচ্ছে ব্রেক ইভেন ভলিউমের মাধ্যমে এই দুইটা পদ্ধতি নিয়ে আমরা কথা বললাম দুইটা ম্যাথও আমরা করলাম সো কাস্টমার কম্পিটিশন বেস প্রাইসিং বলা হয়নি সেটা আমরা একটু বলি কম্পিটিশন বেস প্রাইসিং সো এটা হচ্ছে মূলত আমার খরচ যাই হোক না কেন যেমন কমনলি আমরাও একটা বলি যে একটা পেন এই পেনটা তৈরি করতে খরচ হয়েছে 3 টাকা বাজারে এই পেনটা সবাই 5 টাকা করে বিক্রি করে আপনার পেনের দাম 3 টাকা আর একটা বড় এক্সাম্পল দিই তাহলে আপনাদের চিন্তা করতে কঠিন হয়ে যাবে কোন একটা প্রোডাক্ট সে ফর এক্সাম্পল এই ডাস্টার বাজারে অ্যাজ ইউজুয়ালি মনে হয় বিক্রি হয় কত এটা 25 টাকা করে বিক্রি হয় অ্যাজ ইউজুয়ালি প্রত্যেক অনেকগুলো কোম্পানি ডাস্টার বিক্রি করে এবং সবগুলো দেখা যাচ্ছে 22 টাকা 25 টাকা 28 টাকা এর মধ্যে আপনি একটা পণ্য তৈরি করছেন ডাস্টার এটা আপনার তৈরি করতে খরচ 8 টাকা এবং আপনার ভ্যালু এটার দাম রাখছেন হচ্ছে মাত্র 10 টাকা আপনার কি মনে হয় এই ডাস্টারটা বিক্রি হবে বাজারে কেন বিক্রি হবে না আপনার এখানে লাভ আছে তো 10 টাকা বিক্রি করলে আপনার লাভ হবে বাট এটা বাজারে বিক্রি হবে না কেন সবাই কি মনে করবে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে অন্যগুলো 25 টাকা 22 টাকা এটা হয়তো 20 টাকা 21 টাকাও হয়তো মানা যায় এটা 10 টাকা কেমনে হয় সো এই যে আমরা আসলে নিজেদের মতো করে প্রাইসিং করতে পারতেছি না যদি আমার খরচ কম আমাদের কম্পিটিটরদের প্রাইস দেখতে হচ্ছে এইটা না হচ্ছে কম্পিটিশন বেস প্রাইসিং সো আপনার খরচ কত হয়েছে এটা কোনো ইস্যু না সো আমরা এটাই এখানে বলতেছি সেটিং প্রাইস বেসড অন কম্পিটিটরস স্ট্র্যাটেজিস প্রাইস কস্ট অ্যান্ড মার্কেট অফারিংস কনজিউমার উইল বেস দেয়ার জাজমেন্ট অফ এ প্রোডাক্টস ভ্যালু অন দ্য প্রাইস দ্যাট কম্পিটিটর চার্জ ফর সিমিলার প্রোডাক্ট সো একই কাইন্ডের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অ্যাজ এ কাস্টমার যখন চিন্তা করি কীভাবে চিন্তা করি এই পণ্যের অমুক কোম্পানির দাম কত অমুক কোম্পানি সবগুলো কম্পেয়ার করি না সিমিলার প্রোডাক্টগুলো কম্পেয়ার নিয়ে আসি না যেমন আপনি একটা ফোন কিনবেন সো 3GB রম 32GB র্যাম বা 3GB র্যাম 32GB রম এই ফোনের আপনি দেখেন কোন কোম্পানির দাম কত দেখবেন আশেপাশে সবগুলো 500 টাকা 200 টাকা 300 হেরফের কোনো একটা কোম্পানিটা মনে হলো 3000 টাকা লেস
আপনার কি মনে হবে সাথে সাথেই? না, ঝামেলা আছে কোথাও। সো এই যে জায়গাটা, এটাকে আমরা বলি কম্পিটিশন বেস প্রাইসিং। সো আমরা যখন কোনো পণ্য বা সেবার এভাবে প্রাইসিং করি, কম্পিটিটররা কত প্রাইস করছে তার উপর ভিত্তি করে আমি প্রাইসিং করব, এটাকে আমরা বলি কম্পিটিশন বেস প্রাইসিং। সো অ্যাজ এ মার্কেটার আপনি বাজারে যত প্রাইসিং দেখেন, এই তিনটার বাইরে কোনো প্রাইসিং নাই। হয় কম্পিটিশন বেস প্রাইসিং, তাহলে কস্ট প্লাস প্রাইসিং, আদারওয়াইজ ভ্যালু বেস প্রাইসিং, এর বাইরে কিছু নাই। সো আপনার ওই দুইটা কাজের সাথে আরেকটা ছোট্ট কাজ আছে, প্রত্যেকটা প্রাইসিংয়ের দুইটা করে কোম্পানির বা প্রোডাক্টের নাম লিখে আনতে হবে, যে এরকম প্রাইসিং কারা করে বাজারে। যেমন কস্ট প্লাস প্রাইসিং কারা করে, মনে করেন ম্যাটাডোর পেন, এরা কস্ট প্লাস প্রাইসিং করে। এদের একটা পেন তৈরি করতে খরচ হয় 4 টাকা 20 পয়সা, 80 টাকা লাভ করে 5 টাকায় বিক্রি করে, এটা কস্ট প্লাস প্রাইসিং। মনে করেন হোয়াইট বোর্ড মার্কার, এটা মনে করেন প্রাইসিং করছে কম্পিটিশন বেস প্রাইসিং। এর খরচ এসে মনে করেন প্রত্যেকটাতে 12 টাকা, বিক্রি করে 28 টাকা করে, কারণ বাজারে কম্পিটিটরদের প্রাইস মোটামুটি 25 টাকা 28 টাকা 30 টাকার মধ্যে। সেরকম দুইটা পণ্য বা কোম্পানির নাম লিখতে হবে। আচ্ছা, কোম্পানি ভুলে যান, পণ্যের নাম লিখতে হবে আপনার নলেজের মধ্যে, খুব বেশি কষ্ট করার দরকার না, আপনি যেটা জানেন আর কি। সো 3টা প্রাইসিং মেথডে প্রত্যেকটা 2টা করে প্রোডাক্টের নাম লিখে আনতে হবে যারা এই পদ্ধতি অবলম্বন করে, বা এই প্রোডাক্টের ক্ষেত্রে এটা আপনার মনে হয়েছে এটা ফলো করে এরা, আদারওয়াইজ এটার দাম এত কথা না। যেমন ভ্যালু বেস প্রাইসিং আমরা বলতেছিলাম BMW কার, সেরকম আর প্রোডাক্টটা আছে, আপনি খুঁজে বের করেন। বুঝতে পারছি আইডিয়াটা কী করতে হবে? সো 3 দুগুণে 6টা প্রোডাক্টের নাম লিখে আনতে হবে, প্রত্যেকটা মেথোডোলজি যেটা এটা ফলো করে। অনেক কাজ হয়ে গেল নাকি? না, 1 সপ্তাহ পরে তো 2টা ম্যাথ করবেন আর এটা খুঁজে বের করবেন। হ্যাঁ হ্যাঁ, বোঝেন নাই? আপনি পরে আসছেন একটু। আমরা 3টে প্রাইসিং মেথড পড়লাম না, কম্পিটিশন বেসড, ভ্যালু বেসড, কস্ট বেসড। কিছু প্রোডাক্ট আছে না যেটা কস্ট বেসড প্রাইসিং অবলম্বন করে, এই অনুযায়ী প্রাইসিং করে। কিছু প্রোডাক্ট আছে না যেটা ভ্যালু বেসড প্রাইসিং করে। কিছু প্রোডাক্ট আছে না কম্পিটিশন বেসড প্রাইসিং করে। সেই প্রোডাক্ট আপনাকে 2টা খুঁজে বের করতে হবে, কোন প্রোডাক্টটা এটা ফলো করছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, তো একটা পেন এটা তৈরি করতে খরচ 3.5 টাকা, কোম্পানি লাভ করবে 1.5 টাকা, এটার দাম 5 টাকা, তাহলে এটা কোন প্রাইসিং ফলো করছে? কস্ট বেস প্রাইসিং ফলো করছে। খরচ হয়েছে এত টাকা, লাভ করবে এত টাকা, বিক্রি করবে এত টাকা। কম্পিটিশন বেস প্রাইসিং কোটা, এটা তৈরি করতে খরচ হয়েছে আমার 2 টাকা, বাট বাজারে এই পণ্যটা সবাই বিক্রি করে 8-10 টাকা, আমিও বিক্রি করি 8-10 টাকা, কিন্তু খরচ হয়েছে কত? 2 টাকা। এটার নাম কস্ট বেস প্রাইসিং। ভ্যালু বেস প্রাইসিং কি? আর কত খরচ হয়েছে, কম্পিউটারে কত বিক্রি করছে, একটা আমার কনসিডারিং ইস্যু না। আমার ইস্যু কি, কাস্টমাররা এটাকে কোন পারসেপশন অফ ভ্যালুতে দেখে, তাদের পারসেপশন অনুযায়ী ভ্যালু বেস প্রাইসিং করবো। আড়ং, গ্রেট এক্সাম্পল, আড়ং ভ্যালু বেস প্রাইসিং। সেরকম 2টা পণ্যের নাম লিখে নিয়ে আসবেন প্রত্যেকটা মেথোডোলজির। বুঝতে পারছি? এক হইলে সমস্যা নেই, কাকতালীয় এক হইতে পারে, বাট ইচ্ছা করে এক করেন না আর কি। ক্যামেরা টপ করেন তো। হ্যাঁ, হইতে পারে।